আচ্ছা, হ্যাঁ, এবার একটু দেখতে পাচ্ছি। শম্পা মণ্ডল বলছেন, হাই দিদি, এসে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, প্রপারলি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তো, এবং কথা শোনা যাচ্ছে তো? একটুখানি কনফার্মেশন দিয়ে দিন, তাহলে পরে আমি শুরু করব। আর আমি 2 মিনিট দেরি করব, হ্যাঁ? আমি আজকে বেশি আর ওয়েট করব না। যারা যারা আসবেন তাদেরকে নিয়ে আমি স্টার্ট করে দেব। শম্পা মণ্ডল বলছে শোনা যাচ্ছে। আচ্ছা, দেখাও নিশ্চয়ই যাচ্ছে, আশা করি। শোনা যখন যাচ্ছে, দেখাও যাচ্ছে। নূপুর দাস, আচ্ছা ম্যাডাম, হাই ম্যাডাম, আমিও আছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে প্রথমেই এসে গেছেন নূপুর ম্যাডাম, আজকে প্রথমে এসে গেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা চটপট জয়েন করে যান। আমি একটু দেরি করবো, কারণ আমি সাধারণত 9:30-তে আসি, আপনারা জানেন। আমি আজ সব ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কনফার্মেশনটা খুব দরকার ছিল আমার, কারণ না হলে না আমি বলে যাব, কেউ শুনতে পাবে না, এটা ভালো লাগে না। যাই হোক, আমি আজকে আমি যেহেতু দেরি করে এসেছি, তার মধ্যে আবার মানে আমি বেশিক্ষণ বলতে পারবো, রাত করতে পারি না, আমার অসুবিধা থাকে, 11টার মধ্যে আমি শেষ করতেও হয়। যার জন্য আমি আজকে দেরি করব না, ঠিক আছে? আমার একটু কাজের জন্য আজ আমার দেরি হয়ে গেছে আজকে আসতে। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, আজকে আমি যেটা প্রথমেই বলবো, আমি ঠাকুরের গল্প দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমি ঠাকুরের গল্প দিয়ে শুরু করছি না। মোম ঘোষাল বলছেন, হাই, গুড ইভিনিং, থ্যাংক ইউ, গুড ইভিনিং। আচ্ছা, আমি ঠাকুরের গল্প দিয়ে আজকে আমি শুরু করছি না। আজকে আমি আজকে কয়েকটা ভৌতিক মানে গল্পই বলবো, কিন্তু দেবশ্রী নন্দী দেখছেন, ঠিক আছে সকল। আচ্ছা, আমি এবারে ঘটনাতে চলে যাই। তার আগে একটা কথা বলি, সেটা হলো, আপনারা সবাই জানেন আমাদের এই যে সত্যিভূতের গল্প এত বড় একটা মানে প্ল্যাটফর্ম, এখানে প্রতি বছর দুর্গা পুজোর আগে যে শারদীয়া পূজার সংখ্যা বেরোয় এবং বৃত্তের বাইরে, আশা করি সবাই আপনারা জানেন, পড়েছেন, দেখেন, সংগ্রহ করেছেন, এবং খুব ভালো আপনাদের লাগে। প্রতিবারের মতো এবারও তো আপনারা জানেন বেরোবে খুব শিগগিরই। সেখানে গতবারের মতো এবারেও আমার একটা বড় গল্প আছে, স্থান পেয়েছে। এর জন্য আমি সত্যিভূতের গল্পের মানে এবং সৃষ্টি পাবলিকেশনের সমস্ত মানে যারা আছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানাবেন যখন বইটি সংগ্রহ করবেন আমার গল্প কেমন লেগেছে। গতবারেও আমি অনেক ফিডব্যাক পেয়েছি, খুব ভালো সবার লেগেছে। এবারেও আপনারা জানাবেন আমার গল্প কেমন লেগেছে আপনাদের। আচ্ছা, যাই হোক, এটুকুনি বলার ছিল। সেই জন্য আমি অনির্বাণদা সহ সৃষ্টি পাবলিকেশনের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, এবং আমি তাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা, যাতে আগামী দিনে বইটা খুব আরও ভালো, প্রতি বছরের মতো এবারও খুব সবার কাছে গ্রহণীয় হয়। আচ্ছা, চলুন এবার শুরু করা যাক আজকের। তৃষা এসেছে, হাই তৃষা। সর্বাণী মিত্র এসেছেন, হ্যালো, গুড ইভিনিং সকলকে। তাহলে আমি গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকের আমি প্রথম কাহিনী, ঠিক আছে? আচ্ছা, এই যে ঘটনাটা আমি আজকে বলবো, এই ঘটনাটা কিন্তু একদম ভীষণ মানে রিসেন্ট বলা যেতে পারে। রিসেন্ট বলতে হয়তো বছর 1.5-2 ঘটনা। আর এই যার ঘটনাটা আমি বলবো, ছেলেটি এখন তার বয়স খুব বেশি হলে তো 22 বছর হবে, খুব বেশি হলে আমি বললাম 22 বছর হবে, কারণ যে গল্পটা আমাকে যে শেয়ার করেছে শ্রীময়ী, সে হচ্ছে এই গ্রুপেরই, আপনারা জানেন সকলেই। শ্রীময়ী তার সেই একদমই ছোট মেয়ে, ন্যাচারালি তাদেরই বন্ধুদেরই বন্ধু, মানে খুব সমবয়সী, অর্থাৎ তার থেকে হয়তো 2-3 বছরের বড় ছেলেটি। তার জীবনে একটা কাহিনী আমি বলবো, একটা না দুটো ঘটনা তার আমি বলবো। মানে শ্রীময়ীর বান্ধবী এবং তার মানে পরিচিত একটি ছেলে, বন্ধু স্থানীয় বা তার পরিচিত ছেলে, খুব বেশি তো সমবয়সী হবে। শ্রাবণী চক্রবর্তী ওয়াচিং, থ্যাংক ইউ শ্রাবণী। ঠাকুর কোহেলি ওয়াচিং, সকলকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আচ্ছা, ওই গল্প শুনছি, বাট ভয় দেখাবি না কিন্তু। না না, একদম একদম না, ভয় আমি দেখাচ্ছি না। এই ঘটনাগুলো ভয়ের ঘটনা তো অবশ্যই, কিছুটা ভয়, কিছুটা অস্বাভাবিক, সব মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে? শুনে দেখ কেমন লাগে। আচ্ছা, যেটা বলছিলাম, যে ছেলেটির ঘটনা আমি বলছি, এই ছেলেটি থাকে কিন্তু একদম মানে
শহরেই থাকে, শহরতলিও বলবো না, একদম শহরে থাকে, খুব কাছাকাছি ছেলেটি থাকে। সেটা হচ্ছে, আমি মোটামুটি জায়গাটা বলছি, মানে বাঙ্গুর থেকে লেক টাউন শ্যামবাজার এর মধ্যেই থাকে, প্রপার অ্যাকচুয়াল জায়গাটা আমি বলছি না, কারণ তাহলে পরে অনেক সমস্যা, এইসব ঘটনা না বলাটা ঠিক নয় যে এই জায়গায় থাকে ছেলেটি। মানে বাঙ্গুর থেকে শ্যামবাজারের মধ্যে একটা অঞ্চল, মানে বুঝতেই পারছেন কিরকম জায়গায় থাকে এই ছেলেটি। বছর দুয়েক আগে, তখন ছেলেটি বোধ হয় সম্ভবত গ্র্যাজুয়েশন করছে বা ভর্তি হয়েছে এরকম হবে, মানে হায়ার সেকেন্ডারি পাশ করে জাস্ট গ্র্যাজুয়েশন করা শুরু করেছে, বা মানে হায়ার সেকেন্ডারি পাশ করেছে, এরকম একটা সময়ের ঘটনা বলছি। আজ থেকে 3 বছর আগের কথা বলছি, 3 বছর কি 4 বছর আগের কথা বলছি আমি। ছেলেটি একদমই, মানে এখনকার ছেলে হলে যা হয়, একদমই ভূত বা ভয় বা অস্বাভাবিক এই সমস্ত কোনো জিনিস মানে না, মানে এরা কোনো চিন্তা ভাবনাতেই আনে না। শুধু আনে না নয়, এই ছেলেটি তার বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে এসব জিনিস নেই, মিথ্যে কথা, যে বলে সে ভুল কথা বলে, মিথ্যে কথা বলে। আমাকে ওরা বলেছে, মানে শ্রীময়ী বা ওর বন্ধুরা বলছে যে ছেলেটি তার বন্ধুদের সঙ্গে রীতিমতো, কারণ এরা আজকালকার জেনারেশন হলেও কি হবে, সকলেই কিন্তু মানে একদম মানে গোয়ার গোবিন্দের মতো কিন্তু অনেকেই মানে এই ব্যাপারটা, নেগেটিভিটিটাকে কিন্তু একেবারে অস্বীকার করে না। কেউ বলে ঠিক আছে, থাকতেও পারে নাও পারে, কেউ বলে ঠিক আছে, যা আছে থাক, না আছে না থাক, আমরা এসব নিয়ে ঘাটাঘাটি করবো না, এরকম বিভিন্ন দোলাচলের মধ্যে মানুষের থাকে। কিন্তু এই ছেলেটি একটুখানি ব্যতিক্রমী। এ বলেছে ওর বন্ধুদের, মানে যারা আছে এই সার্কেলের মধ্যে, আমাকে তোরা ভূত দেখাতে পারবি বা এই সমস্ত কিছু বিশ্বাস করাতে পারবি? যদি দেখাতে পারিস তবেই আমি বিশ্বাস করবো, আদারওয়াইজ নয়, আমি মানি না এই সমস্ত জিনিস। যাই হোক, তা আপনারা সবাই জানেন বা আমরাও জানি যে কিছু হন্টেড হাউস যখন আমরা এই গুগলে সার্চ ফার্চ করি না, আজকালকার দিনে তো খুবই ছেলেরা করে বা বাচ্চা এই জেনারেশনটা করে, আমরাও দেখি, যখন আমরা সার্চ করি তখন কিন্তু অনেকগুলো, যেমন কালিম্পংয়ের কিছু বাড়ি জায়গা বা কলকাতার অনেক কিছু জায়গা, গাস্টিং প্লেস বা অনেক কিছু জায়গার নাম আমি বলছি না এইভাবে, কিছু কিছু জায়গা বা কিছু কিছু হসপিটাল, নার্সিংহোম এর আওতায় পড়ে আর কি। তেমনি কিন্তু কলকাতা শহরের উত্তর কলকাতার একটা বাড়ি আছে, আমি নাম বলতে চাই না কারণ বিতর্কিত নামগুলো বলা ঠিক নয়, আপনারা বুঝতে পারবেন। এই বাড়িটা কিন্তু নিয়ে অনেকে অনেক বলে যে এখানে ভৌতিক জিনিস আজও হয়, বিভিন্ন কারণে হয় এগুলো। কিন্তু আমি নিজে দেখেছি, বা আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন, বা বিভিন্ন টিভি চ্যানেল দেখায় যে এটা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রমোটার বা এরা সব ভয় টয় দেখিয়ে নাকি এই সমস্ত করতে চায় সেই বাড়িগুলোর জন্য, যাতে সেগুলো প্রমোটিং তারা করতে পারে, পুরনো লোকদের সরিয়ে দিতে পারে, এই সমস্ত কথাবার্তাগুলো শুনেছি আমি। তেমনি একটা বাড়িতে এই যে বললাম ছেলেটির কথা, এই ছেলেটিকে তার বন্ধুরা নিয়ে গেছিল, চল দেখবি ওটা কিন্তু একটা হন্টেড হাউস, একটা যাবি বলে নিয়ে গেছিল। কিন্তু সেখানে গিয়ে যথারীতি আমি যেগুলো এতক্ষণ একটু বললাম, যে সেখানে এই বিভিন্ন মানে কার্যকলাপের জন্য, এবং ওই বাড়িটার পাশে নাকি লেখাও আছে, এখন লিখে দেওয়া হয়েছে যে কেউ এরকম ব্লগাররা আসবে না, বা এরকমভাবে কোনো চ্যানেলের লোক আসতে পারবে না, এখানে বিরক্ত করবে না, বিরক্ত করলে ফাইন হবে, কারণ ওখানকার লোক ওখানে বসবাস করছে, এই সমস্ত ব্যাপার তারা বলেছে, এই সমস্ত মানে যাতে কেউ না বিরক্ত করে। তেমনি এই ছেলেটাকেও কিন্তু তার বন্ধুরা ওই বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সেই বাড়িতে গিয়ে যথারীতি ও কিন্তু কিচ্ছু দেখতে পায়নি, এবং সত্যি কথা সেখানে নেই, দেখবে কি, বা আমরাও জানি সত্যি সত্যি সেখানে নেই, যারাই এরকম ব্লগাররা অনেক কিছু বলে টলে ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়, কারণ সেখানে অনেক লোক বসবাস করছে। তারপরে কি হচ্ছে, ওর অবিশ্বাসটা না ছেলেটা আরো বেড়ে গেছিল। সে তখন বন্ধুদের, দেখলি তো তোরা নিয়ে গেলি, পুরো ঢপ মিথ্যে কথা, ওটা কিচ্ছু নেই, তোরা এসব বস্তু আমাকে নিয়ে যাবি না। এই বলার পর কি হয়েছে, ওর বন্ধু বান্ধবরা বলছে ঠিক আছে, আমরা যখন পারছি না, ঠিক আছে তোকে, ওর আরেকটা কতগুলো বন্ধু বলেছে ঠিক আছে তোকে আরেকদিন এক জায়গায় নিয়ে যাবি। তা বলছে কোথায়, বলে চল না, বলে ওকে নিয়ে গেছিল কয়েকটা মানে শ্মশান, কলকাতা শহরেরই, সেটাও আমি একদম প্রপার শ্মশানটার নাম বলতে চাই না, কোনো একটা শ্মশানের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় ওকে নিয়ে গেছিল।
একদম প্রপার ক্যালকাটায়, কোনো গ্রামগঞ্জ কোথাও নয় কিন্তু। আচ্ছা, এটিও বললাম কোথাকার লোক, বাঙুর থেকে শ্যামবাজারের মধ্যে একটা অঞ্চলে এসে থাকে। অর্থাৎ সে এবং তার বন্ধু বান্ধব সব, কলেজ সব এখানকারই। তাকে নিয়ে গেছে ওরকম একটা জায়গা, বা চল না দেখবি, চল ওখানে। এমনিতেই শ্মশান ব্যাপারটাই একটা ভয়ের জায়গা, সে নিমতলাই হোক আর কেওড়াতলাই হোক, আর যে শ্মশানটাই হোক না কেন কলকাতা শহরে, ইভেন গ্রামগঞ্জে, শ্মশান মানে একটা, আমরা বলি শ্মশানের মতো পবিত্র স্থান নেই, অনেকেই বলেন, বা আমরাও সেটা মানি। কিন্তু শ্মশানে যখন একটা যাই আমরা, কোনো ভগবান না করুক যাকে যেতে না হয়, যদি যাইও কখনো আমরা দেখতে পাই সেই পরিবেশ পরিস্থিতি, কিন্তু কখনোই ভালো লাগে না, বা মনটাকে খুব ব্যথিত করে দেয়। আর ওই ছেলেটিকে এমন জায়গায় নিয়ে গেছিল, শ্মশানের একটা এমন, মানে শ্মশানের থেকে বাইরে একটা, মানে গঙ্গার থেকে অনেকটা পিছনে একটা গাছ ছিল, সেখানে বড় গাছ, সেই গাছটার তলায় ন্যাচারালি সন্ধ্যের পর রাত্রিবেলা ওকে নিয়ে গেছিল। যাবি, চল দেখ এখান তুই ভয় পাস কিনা দেখ তো, ওগুলোকে নিয়ে গেছিল। কিন্তু সে যতই কলকাতার মধ্যে হোক, ও সেখানে গেছিল, গিয়ে কিন্তু সেখানেও কোনো নেগেটিভিটি কিন্তু ও ফিল করেনি। শুধু করেনি নয়, ও কিন্তু সে অর্থে কোনো ভয়ও পায়নি। সেদিন কিন্তু সেখান থেকে ও বন্ধুদের সঙ্গে আবার বাড়িও ফিরে এসেছিল রাত্রে। ছেলেটি, এবার ছেলেটার সম্পর্কে একটু বলে নিই। ছেলেটি কিন্তু যেখানে থাকে বললাম, মা বাবার সঙ্গে থাকে। ছেলেটি একটিমাত্র ছেলে। ন্যাচারালি ছেলেগুলো, যার এই সমস্ত বয়সী ছেলেদেরকে বাবা মার সঙ্গে থাকে, মা বাবারা একটুখানি প্যাম্পার করেই, আজকালকার দিনে বাচ্চাগুলো তো আরোই বেশি প্যাম্পার চাইল্ড হয়। তেমনিভাবে কিন্তু মা ওকে খুব দেখভাল করে, যত্ন করে, সবসময় মা ওকে কাছে নিয়ে থাকে, কি মানে খাওয়ানো দাওয়ানো, ভীষণভাবে মা ওকে দেখাশোনা করে। আর ছেলেটা খুব কোয়ালিফাইড, শুধুমাত্র বলবো না যে নট অনলি দ্যাট ও মানে ভালো পড়াশোনা, তা কিন্তু নয়, ও ভীষণ ভালো ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, মিউজিক বিভিন্ন রকম ড্রাম টাম বাজায়, এরকম ভালো ওর অ্যাক্টিভিটি আছে। মানে ও ভীষণ ভালো ছেলে, খুব একটা বকাটে এরকম বাজে ছেলেও নয়, খুব ভালো ছেলে, মা বাবার কথা শুনে ওবিডিয়েন্ট এরকম। কিন্তু ওই দিন, যেদিনকে ওই যেটা বললাম সেকেন্ড ডেতে যে ও ফিরে এলো, ওই কিছু দেখাবার জন্য বন্ধুরা নিয়ে গেছিল, ফিরে আসার পর হঠাৎ তারপর থেকে বা সেদিন থেকে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলো। ওর মা, ওর বাবা, ওর বাড়ির লোকজন একটা পরিবর্তন লক্ষ্য করলো। কিরকম পরিবর্তন? প্রথম দিন ও, মানে তখন কলেজে বললাম ভর্তি হয়েছে, বললাম যে ও কলেজ যাবে, যেতে গেছে, এসে ওর মাকে বিকেলবেলা বলছে, মা, ওদের বাড়ি যে ভদ্রমহিলা মেড ছিলেন, কাজ করতেন, সেই মেয়েদের একটা নাম কমলা মাসি। মা, কমলা মাসি দেখলাম তখন আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। কমলা মাসিকে তো আমি বললাম, কমলা মাসি তুমি আমার সঙ্গে একটু চলো, একটা কথা কাজ আছে একটা জায়গায় হয়ে, তারপর তুমি চলে যেও, আমার একটা কাজ করে দেবে বলেছিলাম। কমলা মাসি না শুনলাম, মা চলে গেল। তখন ও দাদা বলছে যে আমি একটু পিছন পিছন গেলাম, কিন্তু কমলা মাসি কোথাও চলে গেল। তখন ওর মা বলছে যে কমলা মাসি, এই কমলা মাসিকে, যিনি ওনার বাড়িতে কাজ করতেন, মেড করতেন সত্যি কথাই, কিন্তু তাকে প্রায় মাসখানেক আগে কিন্তু কোনো কারণে এনারা ছাড়িয়ে দিয়েছেন, মানে কাজে রাখেননি, মানে নেই, ছিলেন না, বা ছেড়ে দিক, যে কোনো কারণেই হোক, কমলা মাসি কিন্তু কাজ সেই দিন করতো নয়, মানে সেই 1 মাস আগে করতো না। ন্যাচারালি যখন এই কথা বলেছে, ওর মা বলছে তুই কমলা মাসিকে কোথায় পেলি? বলছে কেন, আমি যখন কলেজ যাচ্ছিলাম কমলা মাসি তো আমার সঙ্গে বেরোলো, বাড়ি থেকে তো বেরোলো আমাদের বাড়ি থেকে, তখন কমলা মাসিকে বললাম চলো না একটা কাজ করে দেওয়ার জন্য, বলছি না এক জায়গায় যাওয়ার জন্য। কমলা মাসি জানো মা, আমার কথা শুনলো না, গট গট করে চলে গেল, আমি পিছন পিছন গেলাম, কোথায় জানি কমলা মাসি ভ্যানিশ হয়ে গেল। এটা বলার পর না প্রচণ্ড পরিমাণে, মানে ওর মানে মানে মা আর কি একটা খুব ঘাবড়ে গেছে, যে কি ব্যাপার হলো, হঠাৎ করে এরকম কেন, মানে ও কথাটা বললো, সত্যি কি কমলা এসেছিল আজকে আবার? যাই হোক, ওর কথা ব্যাপারটাকে ভুলে গেছে, সেদিনকে হয়ে গেছে, ও বলেছে সন্ধ্যাবেলা, ভুলেও গেছে ওর মা, ঠিক আছে। তারপরে 2 দিন বাদে আবার সেম ঘটনাও কিন্তু বলেছে, এই কমলা মাসির সম্পর্কেই বলেছে। ওর মা তখন বলছে তুই কেন বারবার কমলা মাসিকে দেখিস কোথায় বলতো, আর কমলা মাসি তো ছেড়ে দিয়েছে এখান থেকে, প্রায় মাসখানেক হলো। তখন ও বলছে আমি কিন্তু দেখতে পেয়ে, কালকেও কিন্তু আমি দেখেছি এরকম বেরিয়েছে আমার সঙ্গে, আমি দেখেছি, কিন্তু কোনো সাড়া দেয়নি। এইসব বলাতে কোনোভাবে কমলা মাসি তো কেসটা মিটে গেল। কিন্তু
এইটা হতে হতে প্রায় মানে 3 থেকে 4 দিনের মধ্যে দেখতে পেল ওর মা যে ওর খাওয়া দাওয়ায় না একটা ভীষণ অরুচি তৈরি হলো, মানে কিছু খেতে পারতো না বাচ্চাটা, মানে ছেলেটা আর কি। কিছু খাবার দিলে খেত না, মানে কোনো মতে একটুখানি একটু আধা বাধা করে খেয়ে ফেলে দিত। সবসময় বলতো আমার খিদে নেই, আমার গা বমি পাচ্ছে। তারপরে সব থেকে আর একটা ব্যাপার হলো কি, যখন ও মানে ওর মা ওকে বলতো যে কিরে কলেজ থেকে এসে তুই যাবি না, মানে ও বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে যেত বা বিকেলে একটু ঘুরতে যেত, বা ওর ওই একটা আঁকার ক্লাস ছিল সেখানে যেত। কিরে যাবি না? না যাবো না। ও কোথাও যেত না, ও কলেজ যেতেও চাইতো না। ইভেন কি কলেজ যে প্রতিদিন যাবে সকালবেলা সেটাও যেতে চাইতো না। জোর করে ওর মা ঠেলে গুতিয়ে কলেজে পাঠাতো। আর যখন কোথাও মানে বেরোবার রোজকার যে ও বেরোতো, আর মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা বা কথা বা কিচ্ছু না। ও আস্তে আস্তে একটা কেউ সে কি হয়ে গেল, ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে থাকতে চাইতো। ও কারোর সঙ্গে মিশতে চাইতো না। হঠাৎ কিন্তু সপ্তাহখানেকের মধ্যে এই জিনিসটা কিন্তু ওর মধ্যে গ্রো করলো। সেই ওইখান থেকে চলে আসার পরে ওই সেই শ্মশানে যেখানে করে বন্ধুরা নিয়ে গেছিল একটা কোনো মানে কিছু দেখাবে বা ভয়ের ব্যাপার দেখাবে বলে, সেখান থেকে যাই হোক এবার ও চলে বাড়িতে এরকম থাকতো। তো মা ভাবলো ঠিক আছে, হতে পারে, কেন এরকম হয়েছে, মানুষের সবসময় তো আর মন এক থাকে না। এরকম ভাবে দেখা গেল আস্তে আস্তে কি হলো, ওই যে মানে ছেলেটি ওর মাকে এত ভালোবাসতো, মা সব সময়, মা ছাড়াও চলতো না, মা ওকে খাওয়ানো দাওয়ানো, এমনকি অত বড় ছেলে মার সঙ্গে শুতো, এক ঘরে থাকবে শুতো, এরকম যেটা হয় না সাধারণত। মা এত ওবিডিয়েন্ট ছিল, ভালোবাসতো। দেখছি আস্তে আস্তে ওর মায়ের সঙ্গে ওর ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, মানে মাকেও সহ্য করতে পারছে না, কারোর সঙ্গে তো মিশছেই না, কোথাও তো যেতেই চাইছে না। এমনকি কোনো বন্ধু বান্ধব বাড়িতে এলেও তাদেরকেও বিরক্ত হচ্ছে। কোনো মানে মহিলা, মানে মা, কোনো আত্মীয় স্বজন মহিলা বা যারা কেউ বাড়ির লোকজন বা পাশাপাশি বাড়ির কেউ যদি আসতো, ওনার বিরক্ত হয়ে যাচ্ছে, মানে মহিলাদের সহ্য করতে পারছে না। আর কোনো বন্ধু বান্ধব তো কারো কাছেই যাচ্ছে না, মহিলাদের দেখলে যেন ক্ষিপ্র হয়ে যাচ্ছে। তখন ওর মা বলছে এটা কেন হচ্ছে, যে মা ছাড়া সহ্য করতে মানে থাকতে পারে না, এক মাসে মাকে সহ্য করতে পারছে না। তখন ওর মা ভাবলো কিছু করতে হবে আমাকে। তার আগে একটা কথা বলি, সরি, এই হতে হতে ওর মাও কিন্তু একটা ভীষণ অসুস্থ হয়ে পড়লো। ওর মার মানে ও যেমন খেতে পারছে না, ওর শরীরটা কিনা অসুস্থ দুর্বল হয়ে পড়ছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, যা হয় ভালো করে না খেলে শরীরে চোখে কালো একটা ছাপ পড়ে যাচ্ছে, একটা শরীরে ভীষণ দুর্বলতার ছাপ পড়ছে। ঠিক তেমনিভাবে ওর মাও কিন্তু একটা ভীষণভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। ওর মারও খাবার প্রতি একটা স্পৃহা কমে গেল, খাবার দাবার দেখলেই ওর মার বমি হতো, মানে বিচ্ছিরি একটা মানে ওর মায়ের হলো। মা মানে শয্যাশায়ী হয়ে গেল। ছেলে যেমন তো যেমন খাচ্ছে না যাচ্ছে না, একটা ঘর বন্ধ করে পড়ে আছে, কোনো মতে একটুখানি চলছে, মা তো পুরো শয্যাশায়ী হলো। ওর বাবা বলছেন যেটা কি হলো, এরকম ছেলেকে আর মাকে নিয়ে বাবা তো যা হয় আর কি। তখন ওর মা, ওর বাবা অন্য একজন মানে ওর পাড়ারই একজনের সঙ্গে একটু যোগাযোগ করে কথা বললেন যে কি হতে পারে, কেন এটা হচ্ছে বলে একজনের সঙ্গে কথা বললেন। আচ্ছা কি করা যায় বলো তো, এরকম ব্যাপার, এরকম বলে ছেলেটা আমার মরে যাবে। প্লাস ও ভদ্রলোক বলছে তোমার মানে ওর মার কথা বলছে আপনার বৌদিরও তো এরকম ঘটনা, একজন ভদ্রমহিলাকে বলছেন যিনি ওদের রিলেটিভ হয়ে এসছে, যে আমার বৌদিরও তো এরকম অবস্থা হতে হতে ওকে তো বাঁচাতে পারবো না। যাই হোক, তখন উনি একটা পরামর্শ দেন, একটা কোনো একটা জায়গায় একটা হনুমান মন্দির আছে, কোথাও একটা বড় হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে একজন আছেন, কোন একজন পুরোহিত হোক বা যেই হোক আছেন, তিনি নাকি এই সমস্ত ব্যাপারটা খুব ভালো জানেন বা এর কোনো সুরাহা করেন, তার ওই ভদ্রমহিলার এটা জানা আছে। তখন এদেরকে বললো, এই ছেলেটির মাকে বললো, বাবাকে বললো যে আপনারা চলুন, আপনাদের নিয়ে যাচ্ছে, আপনারা ছেলের কথাটা আগে বলুন, আপনাদের সব ঘটনা বলুন, তারপরে দেখা যাক উনি কি করতে পারেন কি পারেন না বলে। তখন একদিন কি হয়েছে, ওর মাকে আর বাবাকে নিয়ে, ওকে বলেনি কিছু, ছেলেটাই কিচ্ছু বলেনি, ছেলেটা বাড়িতে আছে যথারীতি, ও তো এখন ঘরেই বসে থাকে, কোথাও যায় টায় না, বন্ধ করে দিয়ে ওরা চলে গেছে ওই হনুমান মন্দিরে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে। ঠাকুরমশাই মানে যিনি হনুমান মন্দিরের পুরোহিত বা পণ্ডিত যাই হোক, সেই পণ্ডিতের সঙ্গে কথাবার্তা সমস্ত ক্লিয়ার উনি বলেছেন, যে কি হয়েছে বাড়িতে, কি হচ্ছে, কবে থেকে হয়েছে, সব বলেছে। বলার পর
পণ্ডিত মশাই বলছেন, আপনাকে আমি একটা কথা আগে বলতে চাই, আমি একটা জিনিস আপনাকে করতে বলবো, আপনি আগে করবেন, কালকেই করবেন, করে তার যেটা আমি বলবো কি সেটা আপনি আমাকে জানাবেন, তারপরে আপনাকে বলবো কি হয়েছে বা কি হতে পারে বা এর কি মানে রেমেডি আছে না নেই, ওটা কি করতে হবে বলুন। তখন উনি বলেছেন, আজকে রাত্রিবেলা আপনি আপনি তো ছেলের ঘরে শোন, ছেলের সঙ্গে শোন, কোনো অসুবিধা নেই। তার আগে একটা কথা বলি, ছেলেটা এমন একটা অসুস্থ হয়ে পড়ে বেশ কিছুদিনের মধ্যে, এরম হতে হতে কী হয়, মানুষ তো ডাক্তারের কাছে আগে যায়, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার দেখানোর পর ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করে, কিন্তু সেই অর্থে কোনো সমস্যা কিন্তু খুঁজে পায়নি। কিন্তু ওর এই না খাওয়া না ঘুম, ডাক্তার বলেছিলেন মানুষের ঘুম আর খাওয়া এই দুটো জিনিস যদি সঠিকভাবে না চলে, কোনো মানুষ কিন্তু সঠিকভাবে বাঁচতে পারে না বা তার শারীরিক প্রক্রিয়াগুলো ঠিকঠাক চলে না। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে ওকে কিছু খাওয়াতে হবে, মানে ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে, আর ঘুমটা হতে হবে। তার জন্য এমন কিছু ওষুধ দিয়েছে যাতে খিদেটা হয়, আর ঘুমের জন্য ওকে ওষুধ দিয়েছে রাত্রি ভালো করে ঘুমোতে পারে, কারণ ভালো করে রাত্রে ঘুমোতে পারতো না। ওর মা তো পাশে থাকতো, মা দেখতে পারতো, সারা রাত প্রায় জেগে কাটাতো ছেলেটি। এই ওষুধ খাওয়ার পর খিদে হোক বা না হোক ওর কিন্তু ঘুমটা হচ্ছিল, ছেলেটা ঘুমোতো রাত্রিবেলা অ্যাটলিস্ট। ডাক্তার এটা বলেছিল, কারণ ঘুম না ঘুমলে আরও একটা কি মাথার মধ্যে সমস্যা তৈরি হবে, সেই কারণে। তাই এবার ঠাকুরমশাই মানে পণ্ডিত যে বলেছিলেন ওকে, ওর ভদ্রমহিলাকে, আজকে রাত্রিবেলা আপনি কি করবেন, একটা বাটিতে, একটা প্লেটে বা বাটিতে করে ভালো ভালো 4-5টা মিষ্টি রাখবেন, তাকে ঢাকা দেবেন, আর 1 গ্লাস জল ঢাকা দিয়ে যেখানে খাটে আপনারা শোন বা ও শোয় তার মাথার কাছে রেখে দেবেন। কালকে সরি কালকে আমাকে জানাবেন যে কি হয়েছে, এই মিষ্টিটা রাখার ফলে কি হলো আপনি জানাবেন। তখন উনি বলছেন যে কি হবে পণ্ডিতজি, আপনি একটু বলুন না যে কি হতে পারে বা কি বলছে, সেটা আমি তো বলবো না, আপনি আমাকে জানাবেন যে কি হলো, এটার পরে কালকে এসে আমাকে কিন্তু জানাবেন, খবর দেবেন। তখন ও ভদ্রমহিলা বলছে ঠিক আছে তাই। ওর মা বাবা চলে গেছে বাড়িতে, যথারীতি ও যখন মানে ও যেটুকু যা খেত টুকটাক খাওয়ার দেওয়ার পর ওষুধ টষুধ খাইয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর ঘুমোলে যেহেতু হাই ডোজে একটা মানে স্লিপিং পিলোকে দেওয়া হতো, সেহেতু কি ভীষণভাবে ঘুমিয়ে পড়তো, মানে ভীষণ সাউন্ড স্লিপ ঘুমোতো রাত্রিবেলায়। ও ঘুমিয়ে পড়ার পর ওর মা কি করেছে, একটা ওই থালা একটা বাটিতে করে ভালো ভালো 4-5 রকম মিষ্টি দিয়ে চাপা দিয়ে, যেমন পণ্ডিতজি বলেছিলেন, গ্লাস জল দিয়ে রেখে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছেলেটি ওঠেনি, তখন ওর মা আগে উঠে পড়েছে। উঠে আগে দেখতে গেছে, ঠাকুর পণ্ডিতজি বলেছিলেন দেখার জন্য, আগে দেখতে গেছে কি দেখছিস, ওই যে বাটিটা যেটা চাপা দেওয়া ছিল, চাপা দেওয়াই আছে, মানে একদম পরিষ্কার বাটিটা চাপা দেওয়া আছে, আর জলেরও গ্লাসে চাপা দেওয়া আছে। ওর মা আস্তে করে সামনে গিয়ে ভালো করে বাটির ঢাকাটা খুলেছে, খুলে দেখছে ওর মধ্যে একটা মিষ্টিও নেই, পরিষ্কার, আর জলের গ্লাসটা চাপা দেওয়া, বেশ এতখানি জল খালি, মানে গলা থেকে খানিকটা জল খালি চাপাটা দেওয়া রয়েছে। এইবার ওর মা এটা দেখে তো কেমনটা ঘাবড়ে গেছে যে কি ব্যাপার হলো। ছেলে তো ওর সঙ্গে একসঙ্গে, মানে ভদ্রমহিলা তো ছেলের সঙ্গেই শোন, একসঙ্গে খাটের মধ্যে শুয়েছে, ও স্লিপিং পিল তো প্রতিদিন দেওয়া হয়, ও কোনো রাত্রে কোনো টু শব্দ করে না, ওঠে না, ইভেন সকালে অব্দিও ঘুমোচ্ছে, কোনো ওঠেনি, কারণ মা এতটাই, ওনার মাও অসুস্থ, ছেলেটির মা, সেই সজাগই থাকে সারা রাত্রি, ঘুম তারই বরং ঘুম হয় না। ডাক্তার তাকেও একটা বলেছিল যে ওষুধ খেতে হবে, কিন্তু উনি খান না, কারণ ছেলেকে দেখতে মানে দেখাশোনা করতে হবে বলে। যাই হোক, এরকম হওয়ার পরে কি হয়েছে, দেখছে কোনো ওই একটা মিষ্টিও নেই, তখনই ওটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে, কেন ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করতে পারি কী ব্যাপার। নিয়ে গেছে, গিয়ে পরের দিন যথারীতি যে পণ্ডিতজি যেখানে যেতে বলেছে সেই সময় আবার গেছে। তা পণ্ডিতজি বলছেন কি হলো আপনার ওই মিষ্টির পরে, কি ঘটনাটা ঘটলো। তখন ঘটনাটা বলেছে যে পণ্ডিতজি এই ব্যাপার, কিন্তু কথা হচ্ছে আমি তো সজাগ থাকি সারা রাত্রি, ছেলে কিন্তু একবারও ওঠেনি, এবং ও তো ওষুধ খেয়েই ঘুমায়, ও কিন্তু একটুও ওঠেনি, তা মিষ্টিটা খেলো কে তাহলে। তখন উনি বলছেন আমি যা বোঝার বুঝে নিয়েছি, আপনাকে আমি এবার বাকি কথাটা আর বলবো না, আমি এটাই জানতে চাইছিলাম যে কি আমি বলেছিলাম মিষ্টিটা দেওয়ার পরে যা হবে তারপর আমি বলবো কি করতে হবে বা কি হতে চলেছে, আপনার কি হয়েছে বাড়িতে। তখন বলছে তাহলে কি ঠাকুর পণ্ডিতজি কি হয়েছে বলুন।
বলছে এবারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি যা যা বলবো সেটা করুন। আপনার বাড়িতে একটা নির্দিষ্ট দিনে বলে দিয়েছে, সেই দিনে একটা মানে একটা কোনো শান্তি বা একটা পুজো, শান্তি স্বস্তি যেগুলো বলে না, এরকম একটা পুজোর ব্যাপার উনি বলেছেন। এইসব রাখবেন, হনুমান চল্লিশা রাখবেন, আর একটা রুদ্রাক্ষের মালা তৈরি করে ওখানে রাখবেন। যা যা জিনিসপত্র বলেছে সেগুলো তো বলেইছে। এবার উনি বলেছেন আমি এবং আরও কয়েকজন লোক নিয়ে উনি যাবেন ওখানে, গিয়ে উনি কাজকর্ম ওখানে করবেন। যথারীতি ওই যেই দিনে উনি বলেছেন সেই দিনে ছেলেটাকে তো কিছু জানার প্রয়োজনই নেই, কারণ ওইসব ব্যাপারে মাথাই গলায় না। ও একটা পুরো অন্য রকম হয়ে গেছে, একটা মানে একাকিত্বভাবে ওকে একটা গ্রাস করেছে, কারোর সঙ্গে মিশবে না, একা নিজের মতো থাকা। এটা দিন 15-20 তো চলছে, প্রায় মাসখানেক ব্যাপারটা চলতে মানে হবে আর কি। সেই সময় এই ঘটনাটা ঘটছে, ওনারা গেছিলেন। তখন ছেলেটা তো মানে দুর্বল হয়ে গেছে, খায় না দেয় না ভালো করে, টুকটাক যা খায় এরকম জোর জবরদস্তি করে। আর মাকে তো সহ্য করতে পারে না, পারলে মাকে সবসময় খেঁচোয় মারে, মাকে মানে খিমচি দেয়, মানে এরকম যা পায় মা ঘরে ঢুকে ছুঁড়ে মারে, এরকম ব্যাপারটা আর কি। মানে ভীষণভাবে একটা অন্য রকম চলছে আর কি। তারপরে ওই যে ভদ্রলোক মানে পণ্ডিতজি সবাইকে নিয়ে সেই দিনে গেছে। এবার যখন উনি পুজো করা শুরু করেছেন তখন বলেছেন ওনার ছেলেকে ওখানে বসাতে। পুজো যখন অর্ধেক প্রায় হয়ে গেছে, মানে আমাকে ওরা বলছে যে ঘটনাটা যে ওরা শুনেছে যে ওই ছেলেটাকে যখন ওখানে বসানো হয় তখন সবার আগে নাকি ছেলেটা চিৎকার করে উঠেছে ওই হনুমান চালিসা আর যে ওই রুদ্রাক্ষের মালাটা রয়েছে ওখানে, ওটা দেখে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্র হয়ে গেছে ছেলেটি, প্রচন্ড পরিমাণে। তখন এই মানে ওই পণ্ডিতজি 4-5 জন মিলে যে আস্তে আস্তে কাজটা করতে বসছে, যখন করতে বসে যা যা করছে ঘন্টাখানেক হতে হতে দেখছে ও খুব রেগে যাচ্ছে, আস্তে আস্তে বিরক্ত, ওখানে বসবে না, ও চলে যাবে। ওর মাটা আর যারা সব বাড়ির লোকজন আরও এসছে, তারা সব দাদা ফাদারা, তারা যারা মানে আত্মীয়রা, তারা ওকে জোর জবরদস্তি করে ধরে ওখানে বসিয়ে রেখেছে একটা আসনের মধ্যে, যেখানে পুজো হচ্ছে তার একটু দূরে ওকে বসিয়ে রেখেছে, ওই ঘরটার মধ্যে যেখানে পুজোটা হচ্ছিল। এবার ওর একটা ডাইনিং স্পেস মতো আছে, ওইখানে বসিয়ে রেখেছে। এইবারে বলছে এই পুজো হতে হতে ও তো ভীষণ রেগে যাচ্ছিলই, একটা সময় এবার ঘন্টাখানেক কাটতে না কাটতে কি হয়েছে, ওই যে মানে রুদ্রাক্ষের মালাটা কি করেছে ওই পণ্ডিতজি আর 2জন লোক মিলিয়ে আচমকা ওকে পিছন থেকে না গলায় পরিয়ে দিয়েছে। পিছন থেকে এসে গলায় মালাটা পরা মাত্রই প্রচন্ড রেগে গেছে, গিয়ে মানে এমন চিৎকার করছে যে আমি কিন্তু তোদের সবাইকে মেরে ফেলবো, তুই কিন্তু আমাকে এরকম তাড়াস না, বিরক্ত করিস না, আমি কিন্তু তোদের সবাইকে মেরে ফেলবো। সব থেকে বড় কথা, ও যখন এই কথাগুলো বলছে ওর গলার টোনটা, ভয়েসটা পুরো অন্যরকম, একটা মহিলার মতো কণ্ঠস্বর, মানে একদম মানে ও যে একটা ছেলে, একটা 19-20 বছর 22 বছরের ছেলে, তার গলার ভয়েসটা পুরো চেঞ্জ, অন্য রকম। তখন মানে ভদ্রলোক যারা পুজো করছে তারা মানে মেইন যে পূজারী পণ্ডিতজি, তিনি বলছেন তুই কে, তুই কে আগে বল, কেন এসেছিস, কে কোথা থেকে এসেছিস। প্রথমেই যে মানে ওই ভয়েসে ছেলেটার মুখ থেকে বলছে আমি তো আসতে চাইনি এখানে, ও গেছিল আমার কাছে। তখন বলছে কোথায় গেছিল, আর পুরো কথাটাই কিন্তু একটা মানে মেয়েদের টোনে ভয়েসে কথাটা হচ্ছে ওর মুখ দিয়ে, কিন্তু লোকে সবাই যারা যারা ঘরে ছিল তার প্রত্যেকে অবাক হয়ে গেছে ঘটনাটা শুনে নাকি, দেখে এটা হতে পারে এখনকার দিনে। যাই হোক, তখন বলছে তুই কে, তখন বলছে আমি তো যাইনি, ও গেছে, আর ও ওই রাত্রিবেলা আমার ওখানে গেছে, এবং ওর এত সুন্দর একটা মানে মানে পুরুষালী চেহারা এবং সুন্দর একটা গন্ধ ওর শরীরে ছিল, আমি ওর কাছে না এসে থাকতে পারিনি। তখন বলছে তুই তো ভালো, এই ভদ্রলোক বলছেন তুই ভালো জিন নয়, তুই একটা খারাপ জিন এসেছিস, এটা আমি বুঝতে পারছি, তুই যাবি কি না বল। তখন ও বলছে না, আমাকে এরকম করলে আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো, আমি কিন্তু এখন কাউকে কিচ্ছু বলিনি, আমি সবাইকে মেরে ফেলবো, আমি শুধু ওকে ভালোবাসি, ওর কাছে কোনো মহিলা আসবে না, ওর কিচ্ছু হবে না, ও ভালো থাকবে। তখন উনি বলছেন, যিনি এই আসলে কাজটা করতে এসেছেন, তিনি বলছেন আমি কোনো কথা শুনতে চাই না, তুই যদি চলে না যাস বা এই মুহূর্তে ওকে যদি ছেড়ে না যাস
তাহলে এরপরে আমি আর যা করব তাহলে কিন্তু তুই আর ভাবতে পারছিস না। আমি এখন শুধু রুদ্রাক্ষের মালাটাই পরিয়েছি, এবার যা করো ভাবতে পারছিস না। তখন বলাতে নাকি বলছে ও মানে উঠে লাফিয়ে মানে প্রায় ছিঁড়ে ফেলবে এরকম করছে। তখন সবাই ওকে মানে ধরে যারা বাড়িতে ছিল তার জাপটে ওকে বসিয়েছে। তখন উনি যা করতে করতে আস্তে আস্তে ও নাকি শান্ত হয়েছিল। হওয়ার পর তখন উনি বলছেন, আবার বলছি শেষবারের মতো তুই যাবি না থাকবি? তখনও বলছে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু ও যেন আর কোনোদিন ওইখানে না যায় যেখানে গেছিল। সেখানে যদি আর কোনোদিন যায়, এবার যদি আমি এই বাড়িতে আসি আমি কিন্তু আর ছাড়বো না। তখন ও বলেছে, তখন ভদ্রলোক মানে যিনি পুজো করছেন তিনি বলেছেন, পণ্ডিতজি ঠিক আছে এবার তুই চলে যা, কিন্তু তুই যে চলে যাবি আমি কি করে বুঝবো? ও সে তোমাকে বুঝতে হবে না, তোমরা ঠিক বুঝতে পারবে বলে চুপচাপ সব থেমে গেছে। ও আর কিচ্ছু মানে আর ওর কোনো শব্দ নেই, চুপচাপ বসে আছে ওই ছেলেটি। বলছে যে আমাকে ঘটনাটা বলছে, বিশ্বাস করবেন না, যখন এইরকম ঘটনা ঘটছে, এইসব কথা এইসব কাজকর্ম চলছে, হতে হতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বাদে আস্তে আস্তে যেখানে ওদের কাজটা হচ্ছিল একটা বড় ডাইনিং স্পেসে, তার পাশে রান্নাঘরের পাশে একটা ভাড়ার ঘর টাইপের হয় না, সেখানে আর কি সব চাল ডাল তেল নুন সব কিছু থাকে, স্টোর রুম যাকে বলে, সেই স্টোর রুমটা ওখানে আছে। বলছে স্টোর রুমের দরজাটা না বন্ধ ছিল। স্টোর রুমের মধ্যে একটা মানে বিকট শব্দ হলো স্টোর রুমের মধ্যে, কিন্তু সবাই তো থতমত খেয়ে গেল যে কি আবার স্টোর রুমের মধ্যে এরকম বিকট চিৎকার, মানে মনে হচ্ছে একটা কোনো বাস্ট একটা শব্দ। মানে তখন স্টোর রুমের দরজাটা খুলে ভেতরে দেখে যে একটা এরকম বড় মানে স্টিলের একটা বড় ডাব্বা ছিল, মানে একটা মানে কি বলবো একটা ক্যান টাইপের ডাব্বা ছিল, ওর মধ্যে আটা রাখা ছিল, ওদের আটা থাকতো আর কি, চাল আটা থাকে না ড্রাম টাইপের, ওর মধ্যে স্টিলের ছিল। সেইটা আটা শুদ্ধ মাঝখান দিয়ে পুরো চৌচির মানে 2 ভাগ হয়ে গেছে, গিয়ে আটা সব পড়ে এবং ওটা 2 ভাগ হয়ে গেছে। ওটা সবাই তো মানে প্রচন্ড পরিমাণে মানে ভয় মানে আশ্চর্য মানে অস্বাভাবিকতা, মানে লোকে সব স্টান্ট হয়ে গেছে যে এটা কোনো সম্ভব যে একটা মানে স্টিলের একটা মানে মানে ঢাকনা দেওয়া একটা ডাব্বা সেটা মাঝখান থেকে চৌচির হয়ে ফাটতে পারে কখনো? সকলেই অবাক হয়ে গেছে। তখন যিনি পণ্ডিতজি বললেন ঠিক আছে আপনাদের এখন চিন্তা করতে হবে না, তার মানে ও চলে গেছে। তখন তখন বলছে সবাই যে তাহলে কি হয়েছে, মানে আর এই হতো তখন ও মানে মানে এত ক্লান্ত হয়ে গেছে ছেলেটি, তখন ছেলেটি পুরো ওইখানে শুয়েই পড়েছে, এত ক্লান্ত, কিন্তু কোনো সেন্স ছিল অজ্ঞানটা মানে, কিন্তু পুরো ক্লান্ত হয়ে পড়েছে। তখন সবাই বলছে যে ওকে, ওর বলছে ওকে এবার একটু দুধ খাইয়ে করুন, ও কিন্তু এবার ঠিক আছে, ওর আর কোনো আপনারা ভয় পাবেন না, ওর আর কিছু সমস্যা হয়নি। তখন সবাই বলছে কি হয়েছে কি হলো? বলছে ও যেখানে গেছিল আপনারা বলেছিলেন, যারা ওকে নিয়ে গেছিল সেই শ্মশানের পিছনের একটা গাছের তলায় রাত্রিবেলা, সেখানে কোনো একটা জিন মহিলা সেখানে আত্মাটা ছিল। সেই জিন, ও বলছে আমি ঠাকুর মানে পণ্ডিতজি বলছে আমি বুঝতে তখনই পেরেছি ওই মিষ্টিটা খাওয়ার পরে, যে ওই জিন কেউ একটা ওর ওর মানে মানে বডিতে যে ভর করে আছে সেটা বুঝতে পেরেছি। কেন ওই মিষ্টিটা আপনিও খাননি, ছেলেও খায়নি, কিন্তু মিষ্টিটা নেই। তখনই আমি বুঝতে পেরেছি যে ওর মধ্যে কেউ একটা আছে ভর করে। আর সব থেকে বড় কথা হচ্ছে মহিলা, সেটাও আমি কি করে বুঝতে পেরেছিলাম, আমি একটা আন্দাজ করেছিলাম। উনি বলছেন যে ও যে মাকে এত ভালোবাসতো, মাকে সহ্য করতে পারতো না, মানে যে জিনটা ওকে ভর করেছিল সেই জিনটা নাকি চাইতো না, ওনার কথা অনুযায়ী মানে পণ্ডিতজির কথা অনুযায়ী, কোনো মহিলার সংস্পর্শে ওই ছেলেটি আসুক সেটা চাইতো না জিনটা। সেই কারণে সব সময় কিন্তু যে ওকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতো। তবু পুরুষ কোনো লোক বা ছেলে বন্ধুর সঙ্গে তবুও যেটুকু নিয়ে ওর স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলতো, এই সময়টার মধ্যে এই 1 মাসের মধ্যে মহিলাদেরকে সহ্য করতে পারতো না, এমনকি ওর মাকে সহ্য করতে পারতো না। পরবর্তীকালে ওর মা একটা বিরাট রোগে, খারাপ একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে এটার থেকে আর কি। যাই হোক, তারপরে এখন আমি শুনেছি যে তিনি এখন সুস্থ অনেকটাই আছেন, ভালো আছেন। তারপরে এই যে তখন উনি বলে এই যে ভেঙে গেছে এইটা মানে ক্যানটা জারটা আর কি মানে এর স্টিলের, বলছে তার মানে প্রমাণ পাওয়া গেল যে ও কিন্তু চলে গেছে। বলেছিল যে একটা কিছু বুঝতে পারবেন, এখন সাধারণভাবে কিছু না বুঝলেও এইটা যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো মানে বুঝতে পারা গেল যে ও কিন্তু চলে গেছে। কিন্তু উনি বলে দিলেন এই ছেলে যেন
কিছুভাবেই কোনোদিন কখনো যেন এই গলার রুদ্রাক্ষের মালাটা না খোলে। আজও কিন্তু ওর গলায় রুদ্রাক্ষের মালাটা আছে, যেন না খোলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও যেন কখনো কোনোভাবে এই সমস্ত জায়গায় সন্ধেবেলা রাত্রিবেলা একা না যায়, বা নাই যায়, একা তো নয়, নাই যায়, যেতে পারতপক্ষে না যায়। কারণ ওর ওপর যখন এই একবার এটা একটা মানে দৃষ্টি নজর পড়েছে এই ধরনের কোনো জিনের, বলা যায় না ইন ফিউচারে ওর কখনো কোনোভাবে আবার পড়বে কিনা। কিন্তু যতদিন এই যে মালাটা ওর গলায় থাকবে ততদিন উনি বলেছেন ওর কোনো কিছু হবে না, ওর কোনো সমস্যা হবে না, এটা উনি কিন্তু বলেছেন। এবং আজকে 4 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, আজও কিন্তু গলাটার মালাতে আছে, কিন্তু এখনো কিন্তু ওর কোনো আর সমস্যা হয়নি সেই অর্থে। কিন্তু এটা বলা যেতে পারে ও কিন্তু একটা মানে ওই সমস্যা না হলেও ওর যে ধরনের রাশি বা যা আছে পণ্ডিত মশাইরা পরবর্তীকালে ওর কুষ্টি টুষ্টি দেখে বলেছিলেন যে ওর কিন্তু এই ধরনের সমস্যাগুলো এলেও আসতে পারে, ও যেন সেখান থেকে একটু আলাদা থাকে। আর সবথেকে বড় কথা হলো ওর একটা, ও যে মেল, ওর কিন্তু যে কোনো এই ধরনের সমস্যা কিন্তু ফিমেল দিয়েই হতে পারে। যার জন্য ফিমেল থেকে, তোর মা তখন বলতে কি ফিমেল থেকে কি করে হবে, বড় হলে তো বিয়েটা এগুলো হতেই পারে, একটা বিয়ে শাদী তো দিতেই হবে, বা আত্মীয় স্বজনরা আসবে। বলছে না, সাধারণভাবে কোনো ভয় নেই, কারণ ও এখন সুস্থ হয়ে গেছে, ওর মধ্যে কোনো ওই সমস্ত প্রভাব নেই। কিন্তু ভবিষ্যতে যদি ওর মনে হয় কোনোদিন কোনো ওই মানে, তখন ওর মা একে একে 2 করেও নিল, ওই যে ওর কমলা দিন বলে কমলা মাসিকে দেখতো, ওরা কিন্তু কমলা মাসি কিন্তু জীবিত, কিন্তু কমলা মাসি কিন্তু মৃত নয়, খোঁজ নিয়ে ওরা দেখেছে, আছেন তিনি জীবিত। কিন্তু ওই কমলা মাসি যে হয়তো ওর যে ওই জিনটা ঢুকেছিল বলে তো কমলা মাসির ভেতর দিয়ে ওর পিছন পিছন কোথাও যাওয়ার জন্য সেই সময় ওকে প্রভোগ করতো, এটাও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওর মাকে সহ্য করতে পারতো না, মাকে মারতো, এই জিনটাই নাকি ওকে এইভাবে একটা আলাদা করে সরিয়ে রাখতো এবং স্ত্রীর প্রতি, মহিলাদের প্রতি বিতৃষ্ণা তৈরি করে দিয়েছিল। এটা গেল। এইটা তো ওর এই ধরনের জীবন ব্যাপারটা তো আমরা জানতেই মানে পেরেছি, এখনো ভালো আছে। কিন্তু তার পরবর্তীকালেও একটা ঘটনা ওরই আবার একটা ঘটেছে, আমি এর সঙ্গেই ছোট করে একটা বলে দিচ্ছি। সেটা হলো ওর মামা বাড়ি হচ্ছে মেদিনীপুরে। কিছুদিন বাদে মানে মানে তার ওই ঘটনাটারই বেশ কিছুদিন বাদে, বছরখানেক বাদে, ও মামা বাড়িতে একদিন গেছে। আর গ্রামের বাড়ি, যেহেতু গ্রামে ওদের বাড়িটা মোটামুটি ভালো বাড়ি, কিন্তু ভীষণ ফাঁকা জায়গায় ওর মামা বাড়িটা। একদিনকে ও রাত্রিবেলা মানে সন্ধেবেলা ওর ভাই বোনদের নিয়ে রয়েছে, ওর একটা কাজিন কোনো ওখানকার মানে বাচ্চা মেয়ে, মোটামুটি 5-7 বছরের মেয়ে একটা, সে বলেছে সে ওয়াশরুম যাবে নিচে। তা নিচে দিয়ে তো যেতে হবে, বাইরে তো বাড়ি, তখন ওখানকার বাড়িগুলো যেখানে ভেতরের মধ্যে ওই ওয়াশরুম নয়, বাইরে উঠোন দিয়ে গিয়ে গাছতলাতে যেতে হবে। তা এই ছেলেটি কি করেছে, ওর বোনকে নিয়ে ঠিক আছে চল আমি নিয়ে যাচ্ছি বলে নেমেছে, নেমে ওয়াশরুমে নিয়ে গেছে, গিয়ে দরজাটা বন্ধ করে ও বাচ্চাটা মানে বোনটা ওয়াশরুমে গেছে, ও বাইরে পাইচারি করছে মানে ওই উঠোনটার মধ্যে, ওর হলে নিয়ে যাবে। তা বেশ খানিকক্ষণ পরে দেখছে তখন বাচ্চা তখন বেরোচ্ছে না ওর বোনটা, তখন ও বলছে যে কিরে এখনো বেরোচ্ছিস না, বলে দরজাটা টকটক করেছে। প্রায় মিনিট 10-15 হয়ে গেছে, তারপরেও বেরিয়েছে বাচ্চাটা আর কি। বেরোনোর পরে ও হাতটা ধরে নিয়ে না ওপরে গেছে, চল। ওপরে ঢুকে যেই ঘরে ও ছিল, বাচ্চাটা সবাই মিলে বসেছিল, সেখানে নিয়ে গিয়ে হাতে কিন্তু ধরা বোনটাকে, যে যাকে নিচ থেকে নিয়ে গেল, যাকে নিয়ে এসছিল, ধরা হাতে ঘরে দেখছে খাটের মধ্যে ওর বোন বসে আছে, ওই বোনটাই বসে আছে। তখন ও বলছে কি রে তুই এখানে? ওর তখন খেয়াল নেই যে ওর হাতে তো বোন নেই, যাকে ধরে নিয়ে এসছে, এই 7 বছরের যে মেয়েটিকে নিয়ে এসছে ধরে, কই ও তো হাতে নেই, ও তো ওখানে বসে আছে। তখন ও বলছে কি তুই কখন এলি? তোকে তো আমি নিয়ে এলাম। বলছে কেন, আমি তো কখন এসছি, এখন নাকি? তোকে যে আমি নিয়ে গেলাম নিচে ওয়াশরুমে, তো তুই আমি দাঁড়িয়েছিলাম, তুই বেরোসনি, তোকে তো এই মাত্র আমি নিয়ে এলাম। বলছে না আমি অনেকক্ষণ চলে এসেছি, তুমিই তো ওখানে পাইচারি করছিলে, তুমি তো এলে না, আমি তো তোমাকে ডাকিনি। সত্যিই তো হাতে যে বোনটাকে নিয়ে এসেছিলাম বোনটা তো নেই। এই ঘটনাটাও কিন্তু ওর জীবনেই ঘটেছিল, আর মানে বছর 3-এর মধ্যে মামা বাড়িতে গিয়ে। তারপরে আজ অব্দি কিন্তু আরও ওর এখনো এই ঘটনা ঘটেনি। এটাও কিন্তু একটা মহিলা সংক্রান্ত ঘটনা ওর মধ্যে ঘটেছিল।
তারপরে ওর মা কথা বলেছিলেন এই পণ্ডিতজিদের সঙ্গে এই হনুমান মন্দিরে, কিন্তু তারা বলেছেন যে না, এটা একটা যে কোনো কারণে কোনো একটা মানে যাই হোক না কেন ওখানে গেছে অন্যভাবে, ওই রাত্রিবেলা ওকে তো বারণ করাই আছে, মহিলার ব্যাপারটা নিয়ে ওর একটা সমস্যা আছে ওই জিনটা ধরার পর থেকে, কিন্তু বলেছে যে না আর কোনো কিছু না, কারণ ওটা এফেক্ট ওর মধ্যে আর কিছু নেই, কারণ কি এটা ছোট বাচ্চার ব্যাপার এটা একটা হয়েছে, কিন্তু এর ব্যাপারে ওর মধ্যে আর ওই সমস্ত যে ঘটনা খাওয়া দাওয়া বন্ধ বা আর কোনো এফেক্ট পড়েনি। তারপর থেকে কিন্তু আজকে আর 2-3 বছর হয়ে গেছে, এখন কিন্তু আর ওর মধ্যে এই সমস্ত সমস্যা হয়নি। কিন্তু এইটা কিন্তু ওর মধ্যে ঘটেছিল, এই ধরনের একটা ছেলে যে নাকি এত একটা মানে অ্যাডামেন্ট ছিল এই ব্যাপারটা বিশ্বাস করে না, তার মধ্যে এই ধরনের ঘটনাটা হওয়ার পরে এখন কিন্তু ছেলেরা সব জানে বা বুঝে পাওয়া জেনে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন এইসব ব্যাপার থেকে ভীত হয়ে গেছে। আর সে মায়ের কথা ছাড়া কোথাও যায় না, কিচ্ছু করে না, বা এখন এই সমস্ত ব্যাপার বলে সে হাত দূরে থাকে। মানে এই যে একটা এখনকার দিনেও যে একটা ঘটনা ঘটতে পারে, এটা আমার শুনে খুব অবাক লেগেছিল, যার জন্য আমি ঘটনাটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এত নতুন একটা ঘটনা, এরকম একটা জিনের ঘটনা, আমি কিন্তু এটা মানে সত্যি বলছি আমার খুব অবাক লেগেছিল যে এই কলকাতা শহরে এখনো এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু ঘটেছে এই ঘটনাটা। জানি না আপনাদের কেমন লাগলো, আপনারা আমাকে জানাবেন। রাজারহাট নিউ টাউনে একটা বিরাট বড় হনুমান মূর্তি আছে। হ্যাঁ, ওটা তো হনুমান মূর্তি আছে, আর আমি বলছিলাম এটা একটা হনুমান মন্দিরের কথা বলছিলাম, এটাও কিন্তু যেখানেকার কথা আমি ছেলেটার বলছি তার আশেপাশে অঞ্চলে, ঠিক আছে। যাই হোক, এই ঘটনাটা আমি বললাম, এবারে আপনারা কেমন লাগলো আমাকে জানাবেন। আমার যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আমি সময় নষ্ট করছি না, আমি নেক্সট ঘটনাটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ঘটনাটা আমি বলছি সেটা আমি আজকে ছোট ছোট ঘটনা বলবো, বেশি সময় নষ্ট করব না। এখানে কিন্তু এই ছেলেটি দুটো ঘটনা আমি বললাম, ঠিক আছে তো। আচ্ছা, এবার হচ্ছে যে ঘটনাটা আমি বলবো সেটা হলো একটা এই কোভিডের সময়ের ঘটনা। যে যে আমাকে মানে ঘটনাটা বলেছে সুনন্দ সেই সময় না, এখনো সে থাকে হচ্ছে বেলঘড়িয়াতে থাকে, আর ওর মানে মামা বাড়ি হচ্ছে মানে ক্যানিং থেকেও বেশ অনেকটা ভেতরে। এবার সুনন্দর সেই সময় মানে কোভিডের সময়ের কথা বলছি আমি, 2020 সালের ঘটনা বলছি, 20 সালের প্রায় এটা এই সেপ্টেম্বর আগস্ট এই সময়কার ঘটনা। সেই সময় কিন্তু কোভিডের সময় বেশ একটা তখন তো ভালো মতোই রয়েছে, ভ্যাকসিন শুরু হয়েছে সবে মাত্র, এরকম সময় আর কি। ফার্স্ট ভ্যাকসিনটার সময় সবে শুরু হয়েছে, কিছু লোক দিয়েছে কিছু লোক দেয়নি, তখনও পর্যন্ত কিন্তু মাস্ক টাক্স চলছে বা ভীষণভাবে এখন তখনও কোভিডের জন্য ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা চলছিল। এবার কি হয়েছে, সুনন্দ মানে বেলঘড়িয়া থেকে মানে ওর কাছে খবর এসছে যে ওর দাদু খুব অসুস্থ, ওই ক্যানিংয়ে যেখানে বললাম মামা বাড়িতে, মানে মায়ের বাবা খুব অসুস্থ। এবারে অসুস্থ সেই সময়টা হলে যা হতো, মানুষের বাড়ি কিন্তু দেখতে যেতে পারতো না, সেই সময়টা এমন গেছে আমাদের ওই সময়টা। তখন লকডাউন চলতো, প্রায় সময় গাড়ি ঘোড়া একদম নেই, কোনোভাবে যেতে হতো ভাড়া টাড়া করে গেলেও, বা মানুষের বাড়ি যাওয়া যাবে না, ঢোকা যাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, তা ওর দাদুর যে অসুস্থ ছিল সেটা কিন্তু কোভিডের কোনো অসুস্থ না, ওর দাদুর মানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যার ফলে তার একটা ওষুধ, এমন কিছু ওষুধ মানে এমার্জেন্সি মেডিসিন চলতো, সেই মেডিসিনগুলো ওখানে পাওয়া যেত না, সেটা মাসে মাসে এখান থেকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হতো। কিন্তু এই কোভিডের ফলে কি হতো, এখান থেকে সেই মেডিসিনগুলো সাপ্লাই ভালো মতো পাওয়া যেত না, সব কিছু একটা তো মানে একটা বাজে ব্যাপার ওই সময়টা। আমরা জানি যে যারা আমরা তো সবাই ওই সময়টা কাটিয়ে এসেছি, আমরা সবাই জানি, তো ওই সময়টা কীরকম একটা বিভৎস সময় গেছে। তার ফলে কি হতো, ওই যে মানে ওষুধগুলো প্রপারলি দোকানে আসতো না, বা পেলেও সেটা পৌঁছানো সমস্যা হতো, এত দূর বেলঘড়িয়া থেকে ক্যানিংয়ের ভেতরে ট্রেন সেই সময় চলতো না, গাড়ি করে দিয়ে আসাটাও মুশকিল ছিল, বাস চলতো না, এটা বিচ্ছিরি হ্যাপাজার্ড ছিল। যাই হোক, কোনোভাবে না পৌঁছাতো। তা একটা সময় হয়েছে, যে সময়টার কথা আমি বলছি, ওই মাসটার কথা আমি বলছি, তখন বোধহয় এই জুলাই আগস্ট মাস হবে 2020 সালের জুলাই আগস্ট মাসের কথা বলছি আমি। সেই সময়টায় একটা সময় দাদুর তখন খুব শরীরটা খারাপ, এই ওষুধপত্র দেওয়ার সময় খুব শরীরটা খারাপ, তার 2 দিন ওষুধটা পৌঁছানো যাচ্ছিল না। তোর মা ন্যাচারালি বাবার এরকম অবস্থা, ওই ছেলেটির সুনন্দর মা বলছে যে তুই যা কোনোভাবে দিয়ে আয়, নাহলে আমার মানে বাবা তো বাঁচানো যাবে না বাবাকে।
তখন ও বলছে মা দেখো চেষ্টা তো করছি, ওষুধটা তো জোগাড় হয়েছে। তখন ও একটা বন্ধুকে বলেছে যে আমাকে একটুখানি পৌঁছে দে। তা ওর বন্ধুটা তারও সে বলছে ঠিক আছে দাঁড়া দুদিন একটু ওয়েট কর, ওর কোনো একটা মানে কাজ ছিল, কোনো কারোর বাড়িতে যাবে ওই দিকে সাউথ 24-এ বাইক নিয়ে, ঠিক আছে তুই আমার সঙ্গে যাবি। এবার বাইক নিয়ে যাওয়াটাও সমস্যা ছিল সেই সময়, কেন কি ওই যে পিছনে পিছনে যদি একজনের পিছনে একজনের বাইকে বসে গেলেও রাস্তায় না ভীষণভাবে সেই সময় ধরতো যে এত কাছাকাছি তো দাঁড়াবার, তখন মানে ডিস্টেন্স তখন মেনটেন করার দরকার ছিল, কথা নিয়ম ছিল সেই সময় না। ওই রকমভাবে রাস্তায় পুলিশ টুলিশগুলো ভীষণ ধরতো যে কেন, তখন ফাইন করতো বা চেঁচামেচি হতো, খুব অসুবিধা হতো। তখন বন্ধুটা আবার বলেছিল সুনন্দকে ঠিক আছে দাঁড়া একটু বিকেল বিকেল হবে। আর তখন আর একটা কথা বলি, সে সময়টা ওই যেটা বলছিলাম যে আগস্ট মাস, তখন কিন্তু বর্ষাকাল ছিল, বেশ খুব ঘন বর্ষা তখন। তখন ওকে বলেছিল যে দাঁড়া এখন তো একটু সন্ধে হয়ে যাক, সেই সময় তোকে নিয়ে যাবো, কারণ আমার ওখানে কাজ আছে, আমি এক জায়গায় যাবো, আমি ওদিনকে আর ফিরবো না, থাকবো কোনো একজনের বাড়িতে, আমি তোকে নিয়ে যাব, ঠিক আছে। ও বলছে ঠিক আছে। আর রাত্রিবেলা যদি এরকম যায় না, তখন অত পুলিশ টুলিশটা অত থাকে না রাত্রিবেলাটায়, সারাদিন একটু তারা তখন পাহারা দিত, রাত্রে দেখবে একটু ফাঁকা, তো এমনিতেই ফাঁকা, বাস নেই নেই তখন, এরকম ফাঁকা রাস্তা থাকবে না, তখন নিয়ে যাবো, ঝামেলা হবে না। ঠিক আছে। তোর মাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে 2 দিন বাদে একটা ডেট ফিক্সড করেছে যে নিয়ে যাবে, ওই ওষুধটা গিয়ে দিয়ে আসবে। এমন সময় তো খুব মানে ফোন আসছে যে দাদুর অবস্থাটা খারাপ, শরীর খারাপ, ও তো সবাই বুঝেওছে এরকম ব্যাপার। যেদিনকে এখন সন্ধেবেলা মানে এখান থেকে বিকেলে স্টার্ট করেছে, সন্ধে সন্ধে হবো স্টার্ট করেছে, ন্যাচারালি বেলঘরিয়া থেকে ক্যানিং যাবে, অনেকটা দূরত্ব, অনেকটা দূরত্ব। যাই হোক ওরা তো যেতে যেতে মানে অনেকটা রাত হয়ে গেছে, রাত বলতে মানে ভালো রাত হয়ে গেছে। তা ওকে যেখানে নামাবে মানে ওকে নামিয়ে দিয়ে এবারে ওর যে বাড়ি যেখানে, ও তখন বলে তুই ছেড়ে দে, এবার তুই তোর বাড়ি চলে যা, তুই যেখানে যাবি তুই সেখানে চলে যা, আমি এখান থেকে কোনোভাবে চলে যাব। তা বলছে কী করে যাবি বল এরকম জায়গায়। ঠিক আছে এত রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, রিক্সা ভ্যান যেগুলো সেগুলোও কিছু নেই, এমনি কোভিডের সময়। ও ঠিক আছে না হলে আমি হেঁটে চলে যাব, ছেড়ে দে, আমাকে ওষুধটা পৌঁছতে হবে তাদের বাড়ি, আমি চলে যাব বলে ও তখন রেইনকোটটা তো পরাই ছিল, ও আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। ও খানিকটা হেঁটে বলছে ও দেখতে পাচ্ছে ওই রাত্রিবেলা, তখন অনেকটা বেশি রাত, 10টা বেজে গেছে, তখন 10টা কি তাও বেশি হয়ে গেছে। ও বলছে তখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটছি, বৃষ্টি তো অল্প অল্প সারাক্ষণই পড়ে চলেছে, রেইনকোটটা পরা ও বাইকে নামিয়ে দিয়ে বন্ধু চলে গেছে, আমি ওষুধটাকে ভালো করে প্লাস্টিকে প্যাক করে এমনভাবে ভেতরে জামার ভেতরে ঢুকিয়ে নিয়েছি যাতে ওতে ওষুধ জল টল না লাগে। খানিক যাওয়ার পর দেখছি মানে একটা সামনে দিয়ে একটা কেউ আসছে। তখন ও বলছে যে আমি তো অন্ধকারে বুঝতে পারছি না। খানিক কাছে যাওয়াতে তখন দেখছে একটা সাইকেলে করে একজন আসছে। তখন বলছে আরো কাছে এসেছে, যখন একদম কাছে এসেছে সে সাইকেলে দাঁড়িয়ে পড়েছে। তখন বলছে যে কি হলো। ওই ভদ্রলোক বলছে কিরে তুই এখনো যাসনি, ওষুধটা এনেছিস? তখন ও বলেছে যে হ্যাঁ আমি ওষুধ এনেছি। তখন ভালো করে কাছে থেকে কাছে দেখছে যে ওটা ওর মামা, ওর মানে ছোট মামা। তখন বলছে মামা তুমি কোথায় যাচ্ছ ওদিকে এত রাত্রে? বলছে আমি একটু কাজ আছে যাচ্ছি, তুই যা তাড়াতাড়ি যা, ওষুধটা তুই দিয়ে তাড়াতাড়ি, দাদুর তো শরীরটা খুব। বলে হ্যাঁ জানি, আমি দেখো না এইভাবে এসে বলছে কথা বাড়াস না, তুই যা তুই যা বলে। এমন সময় ও তখন বলছে ওই অন্ধকার যেটুকু মানে অন্ধকার অন্ধকার থাকলেও বৃষ্টি হোক যাই হোক একটা পরিচিত লোকের মুখোমুখি হতে কাছ থেকে কাছে দেখা যায়, একদম মানে মুখোমুখি কাছাকাছি। ও বলছে সাইকেলের থেকে দাঁড়িয়েই মানে সাইকেলে জাস্ট একটু থামিয়ে যে কথাটা বলেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, মনে হলো মামার এখানটা না কেটে রক্ত পড়ছে, মানে কিনো একটা রক্ত বেরোচ্ছে, মানে কিনো একটা অবস্থা। ও বলছে আমার বলার স্কোপ নেই যে মামা তোমার কেটে গেছে কি হয়েছে বা কিছু বলার কোনো স্কোপ না দিয়ে মামা তখন চলে যান। মামা দাঁড়াই না, শুধু বলে তুই ওষুধটা নিয়ে এসছিস, নিয়ে যা নিয়ে যা বলে চলে গেছে। ও তখন ওইভাবে মানে হাঁটতে হাঁটতে যেমনভাবে কোন যেতে যেতে দৌড় মানে মোটামুটি মানে বৃষ্টির মধ্যে যেমন হয় আর কি, আরও প্রায় মিনিট 15-20 হেঁটেছে, কারণ ওখানে হাঁটা ছাড়া কোনো গতি নেই ওই সময়, এমনিতেই কিছু থাকে না রাত্রিবেলা, তারপরে ওরকম একটা কোভিডের সময় ছিল। তখন হাঁটতে হাঁটতে গিয়ে বেশ খানিকটা আধা ঘন্টা 35-40 মিনিট বাদে গিয়ে পৌঁছেছে নাকি সুনন্দ। পৌঁছে বলছে যখন ও ঢুকছে ওদের ওখানে কিন্তু বাড়িটা মোটামুটি মানে গ্রাম হলে কি হবে, বাড়িটা ভালো ভালো বাড়ি, মামা বাড়িটা ভালো বাড়ি। বৃষ্টির মধ্যে দেখছে যে উঠোনে
যে লাইট, মানে গ্রামের বাড়ি যেমন উঠোনে একটা লাইট থাকে বড়, ওখানে লাইট জ্বলছে আর অনেক লোক না ওখানে ভিড় হয়ে রয়েছে। তখন ও বলছে এত রাত্রে কোভিডের সময় যেখানে মানুষ মানুষের বাড়ি যায় না, সেখানে বেশ একটা লোকের জটলা কেন? আর সব থেকে বড় কথা, ওর যে দাদুর জন্য ও নিয়ে যাচ্ছে ওষুধটা, সেটাও দাদুর তো কোভিড নয়, ন্যাচারালি ওর সেটা কোনো টেনশন নেই, দাদুর তো অন্য অন্য একটা অসুখ, যেটা বললাম আমি। ন্যাচারালি ওর তো কোভিডের সমস্যা নেই বলে ও ভাবছে তাহলে মানুষ সবার মুখেই মাস্কও রয়েছে, সেই সময় যেরকম থাকে ওর মুখেও মাস্ক আছে। কিন্তু ও মামাকে দেখেছে, মামার মুখে কোনো মাস্কও নেই, প্লাস কপালটা কাটা। আর ওখানে গিয়ে দেখছে বিশাল ভিড় হয়ে রয়েছে। তখন ও ভাবছে দাদুর তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে, দাদু বোধহয় একটা কিছু হয়ে যারা এত লোক কেন ওখানে, দাদু তো খুশিকার চলছিল। ও তখন গিয়ে সামনে দাঁড়িয়েছে, দাঁড়াতেই ওর মানে দিদা, বাড়ি আরও যারা সব ছিল তারা সবাই দৌড়ে এসছে, এসে হাউমাউ করে কান্না শুরু করেছে। তখন ও বলছে ওর প্রচণ্ড ভয় লেগে গেছে। ও দিদাকে জড়িয়ে, দিদা দাদু কেমন আছে, দাদু কেমন, দাদু কি হলো, দাদু কেমন আছে, আমি তো ওষুধ নিয়ে এসছি। তখন দিদা বলছে তুই ওষুধ নিয়ে এসছিস, কি হবে আমি জানি না ওষুধ নিয়ে, যা ওষুধ নিয়ে ভেতরে। বলছে দাদু দাদু বলে ও দাদু দাদু করতে করতে ভেতরে গেছে, গিয়ে দেখছে দাদু কিন্তু শোয়া, দাদু কিন্তু অসুস্থ, কিন্তু দাদুর জ্ঞান আছে। দাদু তাকিয়েছেন, কথা বলছেন। দাদু তখন শুধু বলছে কি ওষুধ এনেছো? তো উনি বলছে, ও বলছে হ্যাঁ ওষুধ এনেছি দাদু। দাদুকেও জিজ্ঞেস করতে পারছে না যে বাইরে ওরকম ভাবে কেন এত লোক, কেন কান্নাকাটি। ও বুঝতে পেরেছে যে দাদু কিন্তু কিছু মনে হয় জানে না, কারণ দাদুর মুখ চোখ দেখে মনে হচ্ছে শুধু ওষুধটা ও আনবে সেটা জানে, ওষুধটা এনেছে কিনা নাতি মানে মেয়ের ছেলে সেটা নিয়ে উনি চিন্তিত একটু। যাই হোক, তারপরে ও তো ওষুধটাকে রেখে দাদুকে কোনো মাথায় একটু হাত টাত ভুলিয়ে ও বাইরে আবার মানে উঠোনে গেছে। ওই বৃষ্টির মধ্যে জাস্ট মানে ওই একটা লাইট জ্বলছে, অল্প অল্প তখনও বৃষ্টি পড়ছে, অনেক লোক রয়েছে। তখন দিদা তো মানে দিদাকে তো আর মানে কথা দিদা প্রচণ্ড কাঁদছে। তখন সবার কাছে জানতে পারে ও যে ওর যে মামার সঙ্গে দেখা হয়েছিল, ওই মামা নাকি মানে সেই দিনকে যেদিনকে ও মানে সেই দিনকে ও রাত্রিবেলা এলো, সেই দিন দুপুরবেলা সাইকেলে করে কোথাও একটা যাচ্ছিল বড় রাস্তার ওপর। একটা ওর সময় তো গাড়ি ঘোড়া তো যেটুকু চলতো নাই, যেটুকু চলতো ভীষণ স্পিডে চলতো, কারণ ফাঁকা রাস্তা যে সমস্ত গাড়িগুলো যেত মানে সে পাগলের মতো জোরে জোরে গাড়ি চালাতো। একটা কোনো মানে বড় মানে ম্যাটাডোর কোনো একটা এসে ওর গাড়িকে সাইকেলটাকে ধাক্কা মেরেছিল, মেরে ওখানে স্পট ডেড হয়ে গেছে, মাথায় লেগে মুখে অনেক কিছু। তখনও বডি বাড়িতে আসেনি, পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে মর্গে, তা আসবে পরের দিন সকালবেলা। তখন ওকে যখন ঘটনাটা বলে, ও তখন বলছে কি বলছো তোমরা, আমি তো এই আধ ঘন্টা 40 মিনিট যখন আমাকে আমার বন্ধু নামিয়ে দিয়ে গেল, আমি একা একা হেঁটে দিকে আসছি বৃষ্টির মধ্যে, আমার সামনে দিয়ে সাইকেলে কত মামা এলো, কিন্তু আমি মামাকে মুখে মাস্কও দেখিনি, আর মামার মাথা কিন্তু আমি কাটা দেখেছিলাম, মাথা থেকে কিন্তু রক্ত পড়ছিল। আমি আমাকে প্রশ্ন করার আগে মামার কোনো কথা না বলে শুধু বললো ওষুধটা এনেছিস, বলে যা শিগগির তাড়াতাড়ি যা বললো, বলে মামা চলে গেল। আমি প্রশ্ন করব তোমার মাথায় কি হয়েছে বা তুমি কোথায় যাচ্ছ, আমি শুধু বললাম মামা কোথায় যাচ্ছ, বললো তুই যা। কোনো দ্বিতীয় কোনো কথা বললো না, শুধু এইটুকু প্রশ্ন করেছিল আমি ওষুধটা এনেছি কিনা। কি তোমরা বলছো, তোমরা ভুলভাল বলছো, এটা বলছে ভুলভাল না এই ব্যাপার বলে। তো তখন দাদু তারপর বললো তো দাদুকে বলিস না, দাদু কিন্তু জানে না। আর সেই মানুষটা ওরকম অবস্থা, তাকে যদি সেই মুহূর্তে এই খবরটা দেয় তাহলে তার তো কি অবস্থা হবে। সেই কারণে ভেতরে ঘরে কোনো খবর যায়নি, দরজা বন্ধ, বাইরে সবেরা দাঁড়িয়ে আছে। আর ওর দিদা এরমভাবে পাগলের মতো কান্নাকাটি করেছে আর কি। আর যারা আত্মীয় স্বজন দাদু যা আছে, অন্য মামারা সব মামিরা যারা আছে তারা। এইবারে ও বলছে তাহলে আমি যাকে দেখলাম সে তাহলে কি মামা নয়, তাহলে অন্য কেউ। তখন ওরা বলছে যে দুটো কারণ হতে পারে, এক হচ্ছে মামা যদি না হবে, ও বলছে আমি এত ভুল দেখবো না, কারণ তার মামা না হলে কেউ আমায় বলবে না ওষুধটা এনেছি, সে জানবে কি করে যে আমি ওষুধটা আনার জন্য আমি আজকে ওষুধটা নিয়ে আসবো। যদি অন্য কোনো পাড়ার লোক হবে বা কেউ ভয় দেখায় বা কিছু হবে, এটা হতে পারে না। মামাই একমাত্র জানে বা এই বাড়ির লোকরাই জানে দাদুর জন্য ওষুধটা আমি আনবো আজকে, বা ওষুধটা আমরাই কলকাতা থেকে নিয়ে আসি সবসময়, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হলো মামা যদি মানে মানে অ্যাক্সিডেন্ট নাই হবে কিছু বা কিছু না হবে, মামার মাথার কপালটা কাটা কেন, ওখানে রক্ত কেন পড়ছিল,
মামা দাঁড়ালো না কেন, তৃতীয় কথা, ওই কথাগুলো শুধু মনে পড়ে ও তখন দিদাকে ব্যাপারটা বললো, বাড়ি অন্য মামাদের বলল, তখন সবাই তো মানে অবাক হয়ে গেল যে এটা কি সম্ভব। পাড়া প্রতিবেশী যাচ্ছে, তারা বলে এটা কি সম্ভব। তার মানে মামা যেহেতু জানে তার বাবা এরকম অসুস্থ, তার জন্য সে এত চিন্তা করছিল যে তার ওষুধটা কতক্ষণে আসবে। সে কোনো কারণে হয়তো ওষুধটার জন্যই সে কোথাও যাচ্ছিল সাইকেলটা নিয়ে, যদি কোনোভাবে ওষুধটা জোগাড় করা যায় ওখান থেকে কোনোভাবে, সেই জন্যই সে যাচ্ছিল। তাতেই সে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার আত্মাটা কিন্তু শান্তি পায়নি বাবার ওই অবস্থায় পড়ে আছে বলে। আর যতক্ষণ না ছেলেটি আসছিল, সুনন্দ আসছিল, ততক্ষণ ওর মামা বোধহয় মানে না জানতে পেরে যে ওষুধটা এনেছে, সে শান্তিতে যেতে পারল না। তার অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু সুনন্দকে দেখা দিয়েছিল। এই ঘটনাটা মানে এই 2020 সালের ঘটনা, মানে এত মানে আজ এখনকার দিনে আমরা যে বলি ব্যাপারটা হয় না বা কিছু না, কিন্তু সুনন্দ বলেছিল আমি ভুল দেখিনি, আমি একদম 100% শিওর যে এই ঘটনাটা আমি দেখেছিলাম, মামাকেই দেখেছিলাম। কিন্তু আর তার থেকে আরেকটা কথা যেটা বলছি সেটা হলো, ও আমাকে বলেছে পরের দিন যখন বডিটা আসে, পোস্টমর্টম বডিটা আসে, ঠিক মানে যেইখানটা মানে ওকে নাকি ধাক্কাটা এমনভাবে মেরেছিল, ওর ওপর দিয়ে কিন্তু মানে গাড়ি চলে যায়নি, ও নাকি এমনভাবে একটা গাড়িটা মানে ধাক্কা লেগেছিল, ও ছিটকে পড়ে যায়, পড়ে গিয়ে শুধু এইখানটা একটুখানি কাটে, আর বেশি কাটেনি, টোটালটাই মাথার মধ্যে হ্যামারেজ হয়েছিল। মানে এমনি মুখটা একটু পরিষ্কার, যখন বডি আসে শুধু এখানে কেটে যেটুকু সমস্ত পোস্টমর্টমের জন্য যেটুকু সেটুকু, এছাড়া কিন্তু ওর মুখটা পুরো পরিষ্কার ছিল, কোনো মানে বিকৃত থ্যার জ্বালানো কিচ্ছু ছিল না, শুধু ধাক্কা মারতে ও পড়ে গিয়ে পুরো হ্যামারেজ হয়ে মারা গেছে। এমন জোরে গাড়িটাকে সাইকেলে শুধু ধাক্কা মেরেছে, আর সাইকেলের ওপর দিয়ে গাড়িটা গেছে, কিন্তু ও ছিটকে পড়ে গেছে, গিয়ে ওর এরকম অবস্থা। আর ঠিক যেইখানটা ও কপালে দেখেছিল যে কাটা, সেইখানটা ওই অবস্থাতে সত্যিই কাটা রয়েছে। মানে যখন মাথায় পুরো ব্যান্ডেজ করে পুরো বডিটা নিয়ে এসছে বাড়িতে, ও দেখেছিল সেই জায়গাটায় কাটা। অর্থাৎ ও তখন বলেছে এটা কিছুতেই ভুল না, কালকে আমি মামাকেই দেখেছিলাম এবং মামাকে দেখা দিয়েছিল, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এটাও আমার একটা অদ্ভুত লেগেছিল ঘটনাটা, সেই কারণে আমি এই ঘটনাটা মানে এত আজকে যে ঘটনা তিনটে আপনাদের বললাম, তিনটেই কিন্তু একদম নতুন ঘটনা, মানে 3 বছর 4 বছর আগেকার ঘটনা। আর যে ঘটনাগুলো আমার আছে তার মধ্যে পুরনো ঘটনাও আছে, নতুন ঘটনাও আছে। কিন্তু আর নতুন বলতে আমি আগের বার যেটা বলেছিলাম সেই ঘটনাটা আজকে কিন্তু আর বলবো না, কারণ আজকে আমি দেরি করে এসেছি বলে না ঘটনাগুলো আর বেশিক্ষণ বলতে পারবো না। আজ আমার একটা কাজ ছিল বলে আমি 9:30 আসতে পারিনি আজকে, হ্যাঁ 11টা বেজে গেছে আজকে, সেই কারণে। না হলে আমি যেটা বলেছিলাম হাওড়ার ঘটনা একটা বলবো, খুব অদ্ভুত ঘটনা, সেটাও যে বলেছে আমাকে, সেটা আজ থেকে 10 বছর হয়তো 15 বছর আগেকার ঘটনা, কিন্তু সেটা একটা মারাত্মক ঘটনা, সেটা আমি নেক্সট দিন বলবো। হ্যাঁ আজকে আমি মানে আর বেশি বলবো না, আজ একটু কম বললাম কারণ দেরি করে এসেছি বলে। তা কেমন লাগলো একটু আপনাদেরকে এবার আমি একটু দেখে নিই কার কেমন লাগলো। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে আজও 27 জুন তার অস্তিত্ব টের পাই, কি আগেটা একটু দেখে নিই। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন এসে গেছি, তারপরে বলছেন হয় গো আমার হাজবেন্ড এসেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন বটে যে বলবেন, ঠিক আছে ঠিক আছে, আপনার ঘটনা অবশ্যই, হ্যাঁ আপনি আমাকে বলেছিলেন যে জানাবেন, আমি আপনাকে আর পরে নক করতে পারিনি, সরি। আপনি তো আমার ফোন নাম্বার জানেন, আমি দিয়েছিলাম বোধহয়, আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমি বলবো। হ্যাঁ এগুলো তো হয় আমি জানি। রিসেন্টও একটা ঘটনা, আমি জাস্ট মানে সপ্তাহ না হলেও দিন 15-20 আগেও কিন্তু আমার একটা খুব মানে কাছের বান্ধবীর একজন হাজবেন্ড, মানে বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, তারও কিন্তু এই কাজের মাঝখানে না মানে শ্রাদ্ধটা হওয়ার 2 দিন বাদে সেও একটা প্রত্যক্ষ করেছে এরকম ধরনের ঘটনা। যাই হোক সেই ঘটনাগুলো আস্তে আস্তে পরে আমি বলবো, এগুলো হয়, নাহলে তো এই ঘটনাগুলো তো মিথ্যে নয়, এই যে সুনন্দর ঘটনাটা কিন্তু একদম সত্যি কথা। আর আপনিও বলছেন যে 27 জুন এসেছিল, তার মানে আপনি টের পেয়েছিলেন, তা সত্যি কথা এগুলো হতে পারে। তো এটা সবাই যখন বলেন কেন এটাকে ভুল হবে, আমার তো মনে হয় না, আমি এগুলোকে অবশ্যই মান্যতা দিই। আচ্ছা এবার যার যার নিজস্ব ব্যাপার, কে কতটা মানবেন কে কতটা বিশ্বাস করবেন, আমি তো সবসময় বলি এটা তার নিজস্ব ব্যাপার, এটা মানতে হবে বা আপনার বিশ্বাস করতে হবে কোনো ব্যাপার নেই। যার যার জীবনে ঘটেছে তাকে তো বিশ্বাস তারা করবেই, তারা আমাদেরকে বলে, সেটাই আপনাদেরকে শোনাই, এটুকুনি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে শোনানো।
বানানো। যদি ভালো লাগে, আনন্দ পান, ভালো। অথবা যদি মনে করেন না সত্যি এগুলো হয় বা আমরা ফিল করতে পারি, আমি তো ফিল করি যে যারা আর কি এরকম ধরনের বলেন অবশ্যই তারা সত্যি কথা বলেন এবং তারা ফিল করেন। আচ্ছা, সদ্য মৃত মায়া কাটাতে পারে না, দেখা দিয়ে যায় প্রিয়জনকে। হ্যাঁ, এটা তো আমিও শুনেছি। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন ভেরি নাইস। হ্যাঁ, আপনার আমার হাজবেন্ড এসেছিল। হ্যাঁ, আপনি বলেছেন, ঠিক আছে, আপনি আমাকে ডিটেলস ব্যাপারগুলো বলবেন, আমি অবশ্যই শুনবো, এবং আপনি যদি বলতে পারেন অবশ্যই আমি সবাইকে জানাবো। কারণ এগুলো তো আপনারা এখন বলছেন তো অবশ্যই সেটা সত্যি না। আর যেটা এই একটু আগে তনিয়া ম্যাডাম বললেন যে হ্যাঁ এগুলো কিন্তু ঘটে সদ্য গেলে, এবং 1 বছর শুনেছি নাকি একটা নির্দিষ্ট লেয়ারে থাকে, যায় না। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন। দেখুন, আমরা তো আর সব কিছু জেনে বুঝে বলি তা বা একদম সব ঠিক বলি তাও নয়। যা সবার কাছ থেকে শুনি সেইটুকুই শেয়ার করি একমাত্র। অনেকেই বলেন হয়তো 1 বছর পরে আত্মার একটা গতি হয়, আবার কেউ কেউ বলেন না বাৎসরিক না হলে হয় না, কেউ কেউ বলেন শ্রাদ্ধ হলে হয়। কারণ আমি একটা ঘটনা একবার বলেছিলাম যে শ্রাদ্ধতে যে তার অস্তিত্ব বজায় মানে থাকে, সেটা কিন্তু আমি জানি না আপনারা শুনেছিলেন কিনা, একটু খুব খুঁজলে পেয়ে যাবেন। আমাদের নিজের এক জেঠিমা আমাকে বলেছেন যে যার শ্রাদ্ধ হয় তার শ্রাদ্ধের দিনও কিন্তু তার অস্তিত্বতে মানে পাওয়ানোর জন্য ঠাকুরমশাইকে বলাতে তিনি বলেছেন ঠিক আছে পাইয়ে দেবো। তার বাড়ির ওপর পা দিয়েছিলেন, সেটা কিন্তু টের পেয়েছেন যিনি মৃত সেই ব্যক্তি এসেছিলেন, তার মেয়েকে দেখা দিয়েছিলেন। এটাও হয়েছে, ঘটেছে। অর্থাৎ এগুলো তো ঘটতেই পারে, এগুলো কিন্তু ভুল নয় আর কি। যাই হোক, এই শোনা যেগুলো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পাপিয়া ম্যাডাম, আপনি অবশ্যই আমাকে জানাবেন, যদি বলার হয় আমি নিশ্চয়ই বলবো, বা আপনি যদি বলার মনে করেন নিশ্চয়ই আমাকে জানাবেন। আচ্ছা, আজকে তাহলে আমি এখানেই শেষ করব। আর অরিজিৎ মজুমদার এসছেন, হ্যাঁ ভেরি স্যাড বলছেন। এখন সত্যি কথাই তো, এগুলো তো খুব দুঃখের ঘটনা হয়, যার যার জীবনে ঘটে। কি আর করা যাবে, এগুলো তো নিয়েই আমাদের চলতে হয়। জানি না কতটা সত্যি হবে বা কতটা মিথ্যে মানুষের জীবনে এটা এফেক্ট ফেলে, কিন্তু অনেকের জীবনে এফেক্ট ফেলে আমি দেখলাম। আচ্ছা, আমি বলবো। পাপিয়া ম্যাডাম বলেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই বলবেন। নূপুর ম্যাডাম বলছেন অনেকে বলে যে গয়ায় গিয়ে পিণ্ডদান করলে আর আসে না, হয়তো আসে না, কিন্তু জানি না। আমি কিন্তু এতদিন এই 1.5-2 বছরের ঘটনা বলা যায় না, এত ঘটনার আমি শুনে আমার এক্সপিরিয়েন্স হয়েছে না, আমি সেটাও বলতে পারি না যে না গয়ায় পিণ্ডদান করলে আর আসে না। কারণ আমি একটা ঘটনা বলেছি, পিণ্ডদান করার পরও কিন্তু আসে। সেই একটা মানে গয়ায় গিয়েও হয়নি, সেটা পুষ্করে গিয়ে পিণ্ডদানের পর হয়েছে। আমি পুষ্করে নিজে গেছিলাম 2022-এ, সেখান থেকে আমি ঘটনাটা শুনেছি, একজন আমাকে শেয়ার করেছিলেন যে পুষ্করে মানে রাজস্থানের পুষ্করে, সেখানে গিয়ে ব্রহ্মার মন্দির যেখানে সব জায়গা নিয়ে ওখানে আছে একমাত্র, সেখানে গিয়ে একটা জায়গায় আছে, সেইখানে গিয়ে পিণ্ডদান করে তারপর নাকি তার আত্মাটার শান্তি হয়েছে, সেই ঝামেলাগুলো থেকে মুক্ত হয়েছে, এটাও কিন্তু আমি শুনেছি। যাই হোক, গয়াতে পিণ্ডদান করলেই হয় এটাও শুনেছি, নাকি হয় না। তা যাই হোক, এইসব মিলেমিশেই তো হ্যাঁ আমি বলেছিলাম, আপনি শুনেছেন হয়তো, আপনারা শুনলে জানেন। সেই কারণে আমার এত শুনে অভিজ্ঞতাটা প্রচুর হয়ে গেল এই বিষয়ে আর কি। যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার নেক্সট যেদিন আসবো, আবার যে ঘটনাগুলো আমি বলিনি আজকে সেগুলো বলবো, এবং সেদিনকে আমি 9:30টার সময় আসবো, একটু অনেকগুলো ঘটনা বলতে পারবো। আজকে আমি বেশি ঘটনা বলতে পারলাম না, সরি এর জন্য। আচ্ছা, আপনারা সকলেই যেটা প্রথমেই বলেছিলাম এবং বৃত্তের বাইরে সংগ্রহ করবেন, সকলের লেখা পড়বেন, সবাই আশা করি সব ভালো ভালো লেখা, প্রচুর গল্প এবার আছে, তার মধ্যে আমারটাও আছে, আপনারা পড়ে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।